আপিল করার জন্য আমরা কি দেখলাম, তাই রহমানের 10 বছরের সাজা দিয়ে দেওয়া হলো, 20 কোটি টাকা জরিমানা করা হলো। এই সমস্ত বিচারপতিরা এই কাজগুলি কেন করেছে? কারণ তারা আওয়ামী লীগ যারা সংসদ দ্বারা তারা নির্বাচিত হতো, অ্যাপয়েন্টমেন্ট হবে তাদের, এবং অভিশংসন হলেও সংসদের মাধ্যমে হতে হবে, যে কারণে ফল পেত। হওয়ার সময় দরকার সরকারকে, এবং অভিশংসন হওয়ার ক্ষেত্রে সরকার যদি করে তাহলে বা তার থাকার সুযোগ হয়। সেই কারণে আমাদের নেতা, আমাদের দল, আমাদের জোট আপনার এখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছে, যেটা রাষ্ট্রপতি জিয়া রহমান এই যুগান্তকারী এই সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগ হবে এবং তাদের অপসারণ হবে। তাহলে আর কোন বিচারপতি একতরফ ভাবে চোখ অন্ধ হয়ে এক চোখে দেখে আর অবিচার করবে না, কারণ তার তো ভয় থাকবে না। কারণ সে বিচারপতি হওয়ার সময় তার যোগ্যতা বলে বিচারপতি হবে, এবং তাকে অভিশংসন করার কারণ ক্ষমতা নাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছাড়া। কারণ তারা যে অন্যায় না করে তারাও তাকে অভিশংসন করবেন না। এত সুন্দর একটা ব্যবস্থা আমরা সামনের দিকে করতে চাই। কৃষক থেকে শুরু করে ছাত্রদের বেকার ভাতা, শিল্প কারখানা লুটপাট, ব্যাংক ডাকাতি যে সমস্ত হয়েছে, বিদেশে টাকা পাচার করেছে, সবগুলোর বিষয় আমাদের কথা বলা আছে। তাহলে ভয় কিসের? একটা নির্বাচন তো হবে। আপনারা নির্বাচন আসতে চাচ্ছেন না কেন বলেন তো? কেন আসতে চাচ্ছেন না? আপনারা বলেন যে কতদিন লাগবে আপনাদের নির্বাচিত হয়ে আসার জন্য? আপনাদের দলকে সুসংগঠিত করে জনগণের সমর্থন নিয়ে কয়েক বছর পর নির্বাচন হবে আপনারা নির্বাচিত হয়ে আসতে পারবেন, এবং এসে আপনারা জুলাই সংবিধানকে বাস্তবায়ন করেন। একটা দল বলেন, কোন দল? সে দলের নাম কি বলেন? এই দল আমরা 3 বছর 5 বছর সময় দিলে আমরা শক্তি সঞ্চয় করে জনমত গঠন করে আমরা ক্ষমতা দিতে পারবো। বলেন আছে? না। তাহলে কেন বছরের পর বছর যদি এইভাবে চলতে থাকে, তারপরে যদি নির্বাচন হয়, কথা তারা বলছে সেই নির্বাচনে সেই রাষ্ট্রপতি জিয়া রহমান দেশটি এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি চলছে, সেই বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসবে জনগণের সহায়তা বা জনগণের ভোট নিয়ে আস্থা অর্জন করে। কারণ দেখেন, আমার সামনে দেখেন তো, আমি চ্যালেঞ্জে বলছি, একমাত্র বাংলাদেশ জাতীয় দল ছাড়া এখন বাংলাদেশে কোন দল আছেন যে দল বলবেন যে আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা যুদ্ধ করেছি, রণাঙ্গনে ছিলাম, আমরা দেশ গঠনের সময় এই কর্মকাণ্ডগুলি করেছি? বলেন তো একটা দল নাম বলেন তো, কি নাম? দুনিয়ার তো কেউ নেই। এই একমাত্র বাংলাদেশ জাতীয় দলের পরিচয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবনের ঝুঁকি নিয়ে উনি মহান সাহিত্য প্রথমে নিজের ছুটপুরির মতো নিজের ঘোষণা দিয়েছিলেন। তারপরে সেই সময় পরিস্থিতির কারণে সেই সময় নেতার পক্ষে বিয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান বলে দ্বিতীয়বার ঘোষণা দিয়েছিলেন। তারপরে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার হয়েছেন, ফোর্সেস কমান্ডার হয়েছেন, বীরত্ব উপাধি পেয়েছেন, দেশ গড়েছেন, দল গঠন করেছেন, তলাবিহীন ঝুড়ি। এবং বাংলাদেশ একটা খাদ্য ঘাটতি দেশ ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাত্র কয়েক বছরের মধ্যে আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে নতুন ধান, ইরিগেশনের মাধ্যমে বাংলাদেশে খাদ্য সংযম অর্জন করার পরে বিদেশি খাদ্য রপ্তানি শুরু করেছিলেন। বলেন আপনারা, বলেন আপনারা শুরু করে এইগুলো একটা উদাহরণ আছে কিনা? সেই রাষ্ট্রপতি জিয়া রহমান উনি নিম গাছা চারা লাগানোকে কেন্দ্র করে সৌদি আরবে যে এই মানুষ পাঠানো বা শ্রমিক পাঠানো শুরু করলেন, যাই আজকে বাংলাদেশে 1 কোটির উপর মানুষ বিদেশি কর্মসংস্থানে আছেন, তারা রেমিটেন্স পাঠাচ্ছে, সেটি দিয়েই আমরা চলছি। তাহলে ওই ভাঙা থালা নিয়ে ভিক্ষা করলে আমাদের পেট চলত না। বলেন আপনারা করেছেন। সেই রাষ্ট্রপতি জিয়া রহমান এই যে গার্মেন্ট শিল্প আজকে 1-2-3 কোটি মানুষ যার সাথে সম্পর্কিত, কে করেছেন? কেউ চিন্তা করেছিলেন বাংলাদেশে কাপড় উৎপাদন, সেলাই করবে, বড় দর্জিগিরি করবে, সেই টাকা এই যে বিদেশে যাবে? সেই রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। সেই বাংলাদেশে আজকে যেগুলি দেখছেন না, বেসরকারি ব্যাংক, এই যে বেসরকারি বিষয়ে কে শুরু করেছেন? দেশটি বেগম খালেদা জিয়া রহমান করে দিয়ে গেছেন। জিয়া রহমান বুঝে কত কত বলেন আপনারা, বলেন সেই রাষ্ট্রপতি জিয়া রহমান তো 21 পদক প্রবর্তন করেছেন। বলেন আপনারা একটা পদক বলেছেন, বলেন কোন দল?
শহীদ জিয়া রহমান স্বাধীনতার পথে প্রবর্তন করেছিলেন। বলেন আপনারা কোন কাজটা করেছেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে তার নির্বাচনী ইশতেহারে না থাকা সত্ত্বেও 5,000 টাকা কৃষি ঋণের সুদ মাফ করে এই জন্য কৃষককে উনি ঋণ মুক্ত করেছেন। বলেন আপনারা বলেছেন করেছেন? উনি 10,000 টাকা সুদ মাফ করে দিয়ে কৃষকদের ঋণ পরিষ্কার সুযোগ করেছেন। বলেন আপনারা? আমরা চিন্তাও করতে পারি নাই বাচ্চারা স্কুলে যাবে তার বিনিময়ে 30 কেজি গম পাবো। আমরা চিন্তাও করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পর সেই ব্যবস্থা করলেন বলে বাচ্চারা মাঠে কাজ করতে যায় না, সব স্কুলে যেত। মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করলেন, উপবৃত্তি দেওয়া শুরু করলেন। আজকে ঘরে ঘরে মেয়েরা B.Pass, M.A. বিদ্যালয়ে পাচ্ছেন। কেন? কারণ কি? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে, তার শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের কারণে। এই বাংলাদেশের বহু মানুষ স্বাক্ষর জ্ঞান ছিল তাদের। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নৈশ বিদ্যালয় স্থাপন করেছিলেন। সেটি নিয়ে অনেক গল্প রূপক আছে। এক চেয়ারম্যান সাহেবকে দাবি করেছিলেন আমাদের একটা নৈশ বিদ্যালয় করে দিতে হবে। চেয়ারম্যান সাহেব কি বলেছিলেন? একটা না দুইটা না 900 বিদ্যালয় আমি করে দিতে পারবো না, একটা দিলে হলে পারতাম। মানে এরকম ঘটনা আমরা দেখেছি। কে করেছিলেন? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাক্ষরতা দান শুরু করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা এই যে বিদেশে যারা আমাদের আছে শ্রমিক ভাইরা কোথায় যাবে, কার কাছে যাবে, কোন মন্ত্রণালয় ছিল না। সে মন্ত্রণালয়ের মাধ্যমে বা যে বিদেশি যারা অবস্থা তাদের কারণে বাংলাদেশ চলছে। আমেরিকা ক্ষমতা করেনি তো। বেগম খালেদা জিয়া করেছেন আপনার এই যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে গল্প করতে গল্প করেন, বলেন আপনারা কেউ? এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সৃষ্টি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর সবচেয়ে বড় যে অর্জন বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশের ইতিহাসে থাকবে, যেটি নিয়ে আপনারা বিদ্রোহ করেন, সেই কাজটি মহৎ কাজটি হল 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন করে সংবিধানের প্রথম অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার বিধান সংযোজন করেছিলেন, যার মাধ্যমে এই দেশের মানুষ নিজের ভোট নিজে দেওয়ার অধিকার ফিরে পেয়েছিলেন। যুগান্তকারী একটা ঘটনা ঘটিয়েছিলেন। আজকে সেই দলের বিরুদ্ধে অনেকে কটাক্ষ করেন, অনেকে ধমক দেন, অনেকে বলেন নির্বাচনের কথা বলা যাবে না, নির্বাচনের কথা বললে আমরা রাজাকার, নির্বাচনের কথা বললে আমরা দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, কত কথা আমাদেরকে শুনতে হচ্ছে। এই সমস্ত কথা বন্ধ করতে হবে। দেশটা কোথায় যাচ্ছে? এটা সচিবালয় আজকে অর্থ হলে এখান থেকে 100 টাকা করি কেন? একবার এক সিদ্ধান্ত নিচ্ছেন। আপনারা বলছেন সংস্কার, কতদিন ধরে সংস্কার করবেন? আমরা সংস্কারের পক্ষে। আপনার এই যে একটা সংস্কার করেছেন কে? স্থানীয় সরকার সংস্কার কমিশন সংস্কার করেছেন। সংস্কার করে কি করলেন? যে সরকারি চাকরি বেসরকারি চাকরিজীবীরা ইউনিয়ন ক্লাসের মেম্বার এবং পৌরসভা কাউন্সিলর নির্বাচন করতে পারবেন। বলেন আপনি? সরকারি চাকরি করবে, কাউন্সিলর মেম্বার নির্বাচন করবে। এই জায়গায় যদি সম্পদ থাকে তাও তো হতো। কি বললেন? এরা ভোট দিয়ে ইউনিয়নের চেয়ারম্যান এবং মেয়র নির্বাচন করবে। কোথায় গেছে? আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ফিরে গেছে। এই সংস্কারকে ডাস্টবিনে ছড়ে দিচ্ছে। এত বছর পর আবার মৌলিক গণতন্ত্র ফিরে যাচ্ছে। একটা নারী কমিশন করলেন, সারা বাংলাদেশে যারা আলেম ওলামারা তারা এখানে বিদ্রোহ ঘোষণা করলো, যেটা এখানে বুঝে সুঝে করতে হবে। আপনাদের বুঝতে হবে আপনারা ইন্টারিম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকার। এটা শুধু লিমিট নেই, কতদিন থাকবেন? 6 মাস না 1 বছর না 2 বছর? কিন্তু ধারণা আলোকে অতি দ্রুত নির্বাচন করতে হবে, এটা আপনার প্রধান কাজ। সেখানে আপনি একটা সংস্কার করতে পারেন, বিচার ব্যবস্থা শুরু করতে পারেন, বিচারের কাজ শুরু করতে পারেন। পার্থক্য হল অন্তর্বর্তী সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে মূল পার্থক্য যেটি, যে তত্ত্বাবধায়ক সরকার আইন দ্বারা সংসদে পাস করে ওইটা একটা বিধান, যে বিধানে পরিষ্কার লেখা আছে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস। ওনারা একটা নির্বাচন অনুষ্ঠিত করবেন, রুটিন ওয়ার্ক করবেন, 2-1টা ছোটখাটো কাজ করবেন, এর বাইরে কোনো কাজ করার ইচ্ছা তাদের নেই। 4 মাসের 1 দিনও বেশি ক্ষমতা থাকতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সরকার সেই নিয়ম নেই এবং কিছুটা ধরা নেওয়ার নিয়মের বাইরে কিছু কাজ করার সুযোগ আছে। কারণ এইটা একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, তাই জন্য তাদের কিছু কাজ করার এখানে এখতিয়ার আছে। তাই বলে কি আপনি মানবিক করিডোরের নামে করিডোর দিয়ে দিয়া বাংলাদেশকে একটা যুদ্ধক্ষেত্রে পাঠাবে? তাই বলে কি তাই
আমরা সিরিয়ান কোর্টকে আরো লাভের মোকাবেলা দেখেছি, আমরা তাদেরকে হ্যান্ডেলিং করতে দিবেন, বিজেপির হাতে তুলে দিবেন? এত বছর পর 53 বছর পর এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো আপনাদেরকে কেউ দেয়নি। আজকে এইভাবে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জিডিপি 2%-এর নিচে চলে এসেছে। এখানে মোল্লাম্মার বক্তব্য পড়েছেন, এই যে সারা পৃথিবী থেকে বড় বড় ইনভেস্টরদের নিয়ে আসছেন, আমরা মনে করি যে বাংলাদেশ বা 2 দিন পরে এই মোদিজিরে আসার সময় মনে হয় আমার গাড়ি নিয়ে আসা লাগবে না, দুটো নাও গড়ে যাবে, নৌকা নিয়ে এখানে চলে আসবো, বা আধুনিক একটা কোনো কিছু ডুম্বা টুম্বা বানায় লঞ্চ ফঞ্চ বানায় চলে আসতে পারে, এমন ভাবে ইনভেস্টমেন্ট আসতেছে। মনে হলে আর খাওয়া লাগবে না, রান্না করা লাগবে না, ক্ষীরের পাহাড় তৈরি হয়ে যাবে, ইচ্ছা করলে খেতে পারো, পেট ভরে যাবে। কই কে বলেছে? কে বলেছে? পরিষ্কার করে তারা বলেছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমরা কোনো ইনভেস্টমেন্ট করব না, কারণ আমার টাকার মূল্য আছে, আমার চুরি করা টাকা না আমাদের, আমরা অস্থির অথচ দেশের কোনো নিশ্চয়তা নাই কবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সরকারের স্থিরতা আসবে। তাই আজকে তারা পিছিয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব সমর্থিত সারা পৃথিবীতে তার একটা গ্রহণযোগ্যতা আছে। তখনই ইনভেস্টর আসবে যখন একটা স্থায়ী সরকার এখানে গঠিত হবে, দেশের ভিতরে অস্থিরতা থাকবে না। এখন কি শুরু হয়ে গেছে? যেখানে যে কেউ মিছিল নিয়ে চলে যাচ্ছে, ইউনূস সরকারকে থাকতে হবে সারা জীবন, সারা বছর। টেলিভিশনে কিছু কিছু দেখাচ্ছে, ওই কিছু কিছু লোককে দেখাচ্ছে না না নির্বাচন করে দরকার, নির্বাচনে কি হবে। কিছু কিছু সাংবাদিক কিছু কিছু টক শো করেন, বিদেশের থেকে বিভিন্ন জনকে ওখানে অংশগ্রহণ করান, ওই তারা একই কথা বলে।